আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তো আমরা হচ্ছে যে মানে মোটামুটি শেষ পার্টটা শুরু করব। আসলে গতদিন রাতে প্রচুর পরিমাণে কারেন্টের প্রবলেম করতেছিল। জাস্ট ক্লাস রেকর্ড করতে যাই, কারেন্ট চলে যায়। আর লাস্ট মোমেন্টে হয়েছে যে কি ক্লাস হচ্ছে যে একটু পজ করতে গিয়ে তোমার একদম সেভ হয়ে গেছিল আর কি। মানে প্রচুর ঝামেলা কারেন্টের কারণে। এই হচ্ছে কথাবার্তা। ইনশাআল্লাহ এখন এটা শেষ হয়ে যাবে। আচ্ছা, আমরা হচ্ছে তড়িৎদ্বার ও কোষ বিভব সংক্রান্ত নার্নস্টের সমীকরণটা নিয়ে একটু পড়বো, হ্যাঁ? তো নার্নস্টের যে প্রমাণ অবস্থায় অর্থাৎ 25°C বিক্রিয়কের 1 মোলার ঘনমাত্রা যেমন কি 1 m স্ট্যান্ডার্ড স্টেটসে নিত ইলেকট্রনের বিভবমান E0 এর সাথে অপ্রমাণ অবস্থায় ইলেকট্রনের বিজারমানের একটা সম্পর্ক স্থাপন করে। তো সক্রিয়তা সিরিজের মতো কোনটা সত্যি? আমরা প্রশ্ন কে না কে মেগাইবার এলো ফিরে পাবে শোনা, হাই কালা হাজাজি পিঠে পাবে। তো উপরের দিকেগুলো বেশি তোমার সক্রিয় বিচারক থাকে। তো অ্যালুমিনিয়াম নিকেলের ওটা জাস্ট সিকোয়েন্সটা যদি তুমি লিখো তখন যদি দেখবা যে তিনোটা যখন একই রকম তার 14টা উত্তর, ওটা দিয়েও মাথাটায় মানে খেলা যায় কি। তো সূত্রটা একটু করে দেখো। জিঙ্ক 2+ থেকে হলো হচ্ছে যে কি মানে সূত্র অনুযায়ী জিঙ্ক 2+-এর একটা, তারপর কপার 2+ থেকে কপারের একটা, তারপর জাস্ট ক্যাথোডের রিডাকশন থেকে অ্যানোডের রিডাকশন বিয়োগ করব, দেন মানগুলো বসাই দিব, ক্যালকুলেশন করব, তারপর এই সূত্রটা এই মানটা আসবে। ঠিক আছে? তো মেইনলি হচ্ছে যে আমি এই সূত্রটা ইউজ করতাম, ই সেল ইকুয়াল টু ইউ নট সেল মানে 0.592 V/n, আর হচ্ছে লকিউ মানে হচ্ছে তোমার উৎপাদ বাই বিক্রিয়ক আর কি। এটাই হচ্ছে কথাবার্তা। ইএমএফ এর মান কিসের উপর নির্ভর করবে? ঘনমাত্রা, চাপ আর ইলেকট্রন বিভবের উপর। লবণ সেতুতে তোমার তড়িৎ বিশ্লেষণ রূপে কোন লবণ ব্যবহৃত? আমরা 4টা লবণের কথা বলছিলাম, KCl, K2SO4, NaCl, Na2SO4। তো এটা হচ্ছে উত্তর, 2 নাম্বারটা হচ্ছে উত্তর। হ্যাঁ, আমি সবসময় হচ্ছে যে কি এই 2 আর 4-এর মধ্যে একটু কনফিউজ হয়ে যেতাম, বাট বইয়ে হচ্ছে তো আপনার নাইট্রেটটা নাই, তো হচ্ছে নাইট্রেটটা নেই, তো হচ্ছে যে KCl, K2SO4, Na2SO4 এর কথা আছে। তো 2 নাম্বার হচ্ছে উত্তর। এটা হচ্ছে কথাবার্তা। আচ্ছা দেখো, প্লাটিনাম H2H+ হচ্ছে যে ইলেকট্রোড 0.0, ওটা তোমার কি প্রমাণ, যেটা তড়িৎদ্বার, এর সাথে হচ্ছে ক্যাথোড হিসেবে কি ইউজ হবে? তো আমরা জাস্ট দেখো জিঙ্ক আছে, ম্যাগনেসিয়াম আছে, কপার আছে, ফেরাস আছে। আমরা জাস্ট একটু মানে সিকোয়েন্সটা পড়ি, কে না কে মেগাবার এলো যেন ফিরে পাবে শোনা, হাই কালো আজি আজি ফিরে। তো আমার নিচে যেটা থাকবে সেটাই তো সবচেয়ে বেশি মানে চার্জমুক্ত হবে, তাই না? যেহেতু তোমার সক্রিয়তার সাথে চার্জমুক্ত হওয়ার প্রবণতাটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, তো কপারটা আগে যাবে, যেটা নিচে আছে সেটা আগে যাবে। তো কপার 2+ থেকে কপারটা হচ্ছে যে কি ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, এবার তড়িৎদ্বারের প্রকারভেদ একদমই ইজি। তো 5টা হচ্ছে তোমার অর্ধকোষের আছে। একটা হচ্ছে ধাতুর আয়ন অর্ধকোষ, তারপর ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ, ধাতু অ্যামালগাম ও ধাতুর আয়ন অর্ধকোষ। তারপর একই ধাতুর 2টি ভিন্ন আয়নের জারণ বিজারণ অর্ধকোষ, গ্যাসের অর্ধকোষ। ধাতুর যেটা কি, সেটা হচ্ছে তোমার জিঙ্ক থেকে জিঙ্ক 2+, কপার 2+, 2টা ইলেকট্রন গ্রহণ করে কপার, এটা তো বোঝাই যাচ্ছে আয়ন যেহেতু নিয়ে যাচ্ছে। তারপর ধাতুর অদ্রবণীয়, দেখো অদ্রবণীয় কিন্তু অদ্রবণীয় লবণ অর্ধকোষ, এটা তোমার ক্যালোমেল দিয়ে করছি, Ag2Cl2, আর হচ্ছে যে কি করলাম তো মেনলি কি হয় তোমার 2Gl2Cl যুক্ত করে হচ্ছে Ag2Cl2 হয়, অ্যামালগামটা হয়। তো বোর্ডে 2টা ইলেকট্রন গ্রহণ করে আবার হচ্ছে ভেঙে যায়, এটাই। তারপর হচ্ছে ধাতু অ্যামালগাম, আচ্ছা না সরি, Ag2Cl2 হচ্ছে ক্যালোমেল, আমি অ্যামালগাম করছি, সরি, ক্যালোমেল, হ্যাঁ ক্যালোমেল তৈরি হয়। ধাতু অ্যামালগাম ও ধাতুর আয়ন হচ্ছে যে অর্ধকোষ, ওটা সোডিয়াম অ্যামালগাম যেটা সেটা অর্ধকোষ Na+H, তো এই যে Na.Hd, এটা তোমার হচ্ছে সোডিয়াম অ্যামালগাম। তো ওইটা যখন ভাঙে Na+ আর হচ্ছে Hg+ হয়। অ্যামালগামটা ভাঙলে তোমার আর এটা হচ্ছে যে কি তোমার ক্যালামেল নিয়ে একটু মাথায় রাখতে হবে। ধাতুর অদ্রবণীয় লবণ কোষটা হচ্ছে তোমার ক্যালামেল ছিল Hg2Cl2 দিয়ে, আর অ্যামালগাম ছিল সোডিয়াম অ্যামালগামেরটা। তো জারণ অর্ধকোষ, এটা তো বোঝাই যাচ্ছে যে তোমার সংখ্যা হচ্ছে এক্সচেঞ্জ নিয়ে। কোন অবস্থান্তর ধাতু দুইটি ভিন্ন জারণ সংখ্যা বিশিষ্ট দুটি লবণের দ্রবণে একটি নিষ্ক্রিয় ধাতু প্লাটিনাম বা হচ্ছে Au এর, আমরা দেখো ধাতু নিষ্ক্রিয় ধাতু কোনগুলো, প্লাটিনাম Au এর কিন্তু বিদ্যুৎ প্রবাহ ডুবে অর্ধকোষ তৈরি করবে। তো কি হবে, প্লাটিনাম যখন দিচ্ছি ফেরাস 2+ থেকে ফেরাস 3+ দিচ্ছে, Au যখন দিচ্ছে স্টানাম 2+ থেকে স্টানাম 4+ দিচ্ছে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, প্লাটিনাম আর অরিয়াম হচ্ছে যে তোমার নিষ্ক্রিয় ধাতু। দ্বিতীয়ত হচ্ছে প্লাটিনাম যখন ইউজ করতেছি তখন ফেরাস 2+, ফেরাস 3+ হয়ে যাচ্ছে, যখন অ্যারিয়াম এটা ইউজ করতেছি স্টানাম 2+, স্টানাম 4+ হচ্ছে। তো গ্যাস অর্ধকোষ কি হয়, যে মানে প্লাটিনাম দিব তো তোমার H2টা হচ্ছে H+ হয়ে যাবে, তারপর ক্লোরাইড গ্যাস থেকে হচ্ছে তোমার জলীয় দ্রবণে চেঞ্জ হয়ে যাবে, এটাই। আর হচ্ছে 1 মোলার হতে হবে, এটাই। নিষ্ক্রিয় প্লাটিনাম তারকে তোমার যদি হাইড্রোজেন অথবা ক্লোরিন গ্যাসের দ্রবণে ডুবাই রাখায় 25°C আর 1 atmosphere চাপ দিই, তখন গ্যাস দ্রবণে একটা বুদবুদ চালানো হবে, এটা হচ্ছে যে তোমার হাইড্রোজেনের অর্ধকোষ, এটাই। আচ্ছা আচ্ছা, এখানে যে ম্যাথগুলো দেখতেছো নার্নস্টের, এই ম্যাথগুলো, হ্যাঁ এগুলো প্রত্যেকটা একটু করতে হবে, প্রত্যেকটাই। তোমাদেরকে আমি লাস্ট দিকে এগুলা কয়েকটা করে দেখাবো, হ্যাঁ কয়েকটা করে দেখাবো।
দেখো প্রতিটা তড়িৎধারের ধনাত্মক আয়ন ও ধাতব পরমাণুর মধ্যে হচ্ছে যে স্বতঃস্ফূর্ত জারণ বিজারণ ও দুইটি বিপরীতমুখী প্রবণতার পরিমাণ কখনো সমান হয় না। আর অধিক সক্রিয় ধাতুর বেলা দ্রবণের চাপ বেশি আর অস্মরিক চাপ কম হয়। তড়িৎধারটা অ্যানোড রূপে কাজ করে। জিঙ্ক যেমন কি আজ দিয়ে আমরা মাথায় রাখছি অ্যানোডে জারণ ঘটে। আর কম যেটা দ্রবণ চাপ তখন হচ্ছে অস্মরিক চাপ বেশি হবে। দেখো দ্রবণ চাপ কম হয় কম সক্রিয় ধাতুর ক্ষেত্রে, কিন্তু অস্মরিক চাপ বেশি হয়। এটা একটু মাথায় রাখতে হবে। চাপ যখন কম হচ্ছে তখন কি অস্মরিক চাপ বেশি হচ্ছে। আর তড়িৎদ্বার হিসেবে ফলে ক্যাথোড তড়িৎদ্বার হিসেবে কাজ করে কোনটা? কপার। এই হচ্ছে কথাবার্তা। এখানে আসি আর দুই প্রকোষ্ঠ কোষ। এগুলো উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট। তড়িৎ রাসায়নিক কোষ আর তড়িৎ বিশ্লেষক কোষ। বিশ্লেষটা তো হচ্ছে এক প্রকোষ্ঠ হবে, আর রাসায়নিকটা তোমার দুইটাই হতে পারে। তো তড়িৎ রাসায়নিক কোষের সংজ্ঞাটা কি? মেনলি তোমার রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর হবে, এটাই। তো এটাকে গ্যালভানিক বা ভোল্টাইক কোষে বলবো। তো উদাহরণগুলো লাগবে ড্যানিয়েল, শুষ্ক। তো আমি মাথায় রাখতাম যে মানে তড়িৎ কোষের যেটা উদাহরণ তড়িৎ, ড্যানিয়েল, শুষ্ক ড্যানিয়েল, তড়িৎ, শুষ্ক ড্যানিয়েল, এটা এভাবে মাথায় রাখতাম, তড়িৎ, শুষ্ক ড্যানিয়েল। আর যেটা তোমার তড়িৎ রাসায়নিক কোষ আবার দুই ধরনের ভাগ আছে, একটা হচ্ছে এক প্রকোষ্ঠ দুই প্রকোষ্ঠ। একটা হচ্ছে শুষ্ক আর দুইটা হচ্ছে গ্যালভানো। দেখো এক বানানটা তো ক আছে, শুষ্ক বানানটাতেও ক আছে কিন্তু। তো শুষ্ক কোষটা কত? ড্রাই সেলটা এক প্রকোষ্ঠ, আর দুই প্রকোষ্ঠ কোনটা? গ্যালভানিক কোষ। প্রাইমারি কোষ আবার সেকেন্ডারি কোষ আছে, যেটা তোমার স্বতঃস্ফূর্ততার দিক দিয়ে ভাগ করা হয়। তো প্রাইমারি কোষ আছে গ্যালভানিক আর শুষ্ক কোষ ড্রাই সেল, আর গৌণতে হচ্ছে লেড অ্যাসিড স্টোরেজ, তারপর হচ্ছে নিকেল অক্সাইড সঞ্চয় কোষ, এগুলো। তো উদাহরণগুলো একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, প্রাইমারিটাকে আমরা গ্যালভানিকও বলবো, ভোল্টাইক শুষ্কও বলবো, এটা একটু মাথায় রাখতে হবে। প্রাইমারি কোষ কি? যেখানে তোমার রাসায়নিক শক্তি থেকে সরাসরি তড়িৎ বিদ্যুৎ উৎপন্ন হবে, যেমন কি ড্যানিয়েল কোষ আর শুষ্ক কোষ। আর সেকেন্ডারি কি? মানে বাইরে থেকে হচ্ছে বিদ্যুৎ প্রবাহিত করে বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে নিয়ে যেতে, যেমন কি লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি। তারপর হচ্ছে কি ছিল? নিকেল অক্সাইড সঞ্চয়কারী কোষ, সঞ্চয়ী কোষ। তো দেখো ওটা নিকেল অক্সাইড আর এটা কি? লেড অ্যাসিড। কি? লেড অ্যাসিড। তো ড্যানিয়েল অর্ধ কোষ সেটা জানি, জিঙ্ক সালফেট। এরপর কপার সলিড থেকে হচ্ছে কপার সালফেট অ্যাকোয়াস, এটা নিয়ে একটু হয়তো তড়িৎ প্রবাহ বহিবর্তনে দিয়ে তড়িৎ প্রবাহ ক্যাথোডে কপার, আর হচ্ছে অ্যানোডে হচ্ছে জারণ জিঙ্ক দিব। আর এরপর হচ্ছে কেসিএল, একটা তোমার ডুবাই রাখবো উল্টাভাবে। এই দেখো এই জিনিসটা, মানে এদিকে তোমার অ্যানোড দিছে, এদিকে ক্যাথোড দিছে। অ্যানোডে জারণ হবে, ক্যাথোডে বিজারণ হবে। এখানে কি হয়? মেনলি জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়, আর এদিকে কপার থেকে মানে কপার 2+, দুটো ইলেকট্রন জিঙ্ক 2+, যে দুটো ইলেকট্রন ছাড়ি দেয় কপার 2+, সেই দুটো ইলেকট্রন গ্রহণ করে। এটাই হয় মেনলি। তো যে তোমার একটা আয়নের সমতা নিয়ে একটু সমস্যা হয়, যার কারণে হচ্ছে যে কি তোমার একটা লবণ সেতু ইউজ করা হয়, এটাই। আচ্ছা, ক্যালোমিল কি? Hg2Cl2, একটু মাথায় রাখতে হবে। Hg2Cl2 দুটাই 2 কিন্তু। অ্যানোডে জমাকৃত ইলেকট্রন পরিবাহী দিয়ে ক্যাথোড বা কপার দণ্ডের দিকে প্রবাহিত। এগুলো লাগতেছে না। তড়িৎ বিশ্লেষণ তড়িৎ নিরপেক্ষতা স্থির রাখার জন্য লবণ সেতুর মধ্যে থাকা তড়িৎ বিশ্লেষণ ঋণাত্মক আয়ন যেমন অ্যানোডের দ্রবণে এবং ধনাত্মক আয়ন Ka+ হচ্ছে ক্যাথোডে প্রবেশ করে, ফলে উভয় তড়িৎ বিশ্লেষণ তড়িৎ নিরপেক্ষতা বজায় থাকে। বিকারের মধ্যে একটি তড়িৎ বিশ্লেষণ যেমন লঘু H2SO4 দ্রবণ নিয়ে ওই দ্রবণ তড়িৎ যেমন জিঙ্ক দণ্ড ও কপার দণ্ড নিমজ্জিত রাখা হয়। এগুলো লাগতেছে না। এক মোল কপার হচ্ছে কতটুকু হচ্ছে তোমার বিদ্যুৎ পরিচালনা হবে? 2 ফ্যারাডে। কপার 2+, যেহেতু 2 ফ্যারাডে। শুষ্ক কোষের ওটা কি? প্রাইমারি সেল আর লেকেন্স বিদ্যুতের, আর বিদ্যুৎ উত্তেজক হচ্ছে তোমার NH4Cl। আর পোলারায়ন বা হচ্ছে ছদন যেটা করে, যেটা MnO2 করে, কার্বন দণ্ড হচ্ছে ক্যাথোড, জিঙ্ক হচ্ছে অ্যানোড। এই জিনিসটা কি মেনলি যে এত বড় কথা আছে সেটাকে আমি একসাথে লিখে রাখছিলাম, এন্ড প্রত্যেকবার আমি একসাথে পড়ে নিতাম, প্রত্যেকটা MCQ পড়ার সময় একসাথে পড়তাম। আচ্ছা, শুষ্ক কোষের EMF 1.5, এটা তো আমরা জানি। তারপর হচ্ছে যে তোমার এক প্রকোষ্ঠ শুষ্ক কোষ বা ড্যানিয়েল সেল নিয়ে একটু কথাবার্তা আছে, একটু দেখতে নিতে পারো কি কি থাকে। তো ল্যাকেন্স বিদ্যুৎ কোষের একটা ভিন্ন রূপ। ল্যাকেন্স কোষে কি হয়? বিদ্যুৎ উত্তেজক হিসেবে NH4Cl একটা পেস্ট ইউজ হয়। আর ক্যাথোডের গায়ে হচ্ছে হাইড্রোজেন গ্যাস দ্বারা পোলারন বা ছদন নিবারক হিসেবে ঝারক রূপ হচ্ছে তোমার MnO2 ব্যবহৃত হয়। তাহলে আমরা এখানে দুটো জিনিস পাচ্ছি, একটা বিদ্যুৎ উত্তেজক কোনটা? NH4Cl, তাহলে আর যেটা পোলারন সেটা কোনটা? MnO2। একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ, এগুলা। তারপর হচ্ছে যে প্রাইমারি সেলকে আমরা লেকেন্স বিদ্যুতের ভিন্ন একটা রূপ, মানে কোষের ভিন্ন একটা রূপ বলতেছি। এই একটা লাইনের মধ্যে 4টা MCQ হয়। তো এই হচ্ছে কত। শুষ্ক বিদ্যুৎ কোষ হচ্ছে জিঙ্ক অর্থাৎ দস্তার তৈরি একটি দণ্ডমুখ দিয়ে হচ্ছে যে কি চোঙকে, পাকা চোঙকে বহিঃপাত্র হিসেবে রাখা হয়, যেটা হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করবে। আর যে কার্বন দণ্ড সেটা হচ্ছে তোমার ধনাত্মক বা ক্যাথোড রূপে কাজ করবে। তো অ্যানোডে হচ্ছে তোমার জারণ ঘটবে, আর ক্যাথোডে কি? বিজারণ ঘটায়, এটাই মেনলি। এই যে দেখো দস্তার চৌম্বক কাগজের থলির মাঝখানে হচ্ছে আটালো স্টার্চের গুঁড়া দিব, NH4Cl দিব, জিঙ্ক Cl2 দিব, যেটা পেস্ট থাকবে, যেটা MnO2 কে ভেজা রাখতে সাহায্য করবে। তারপর একটা পিচ বা হচ্ছে উপরের দিকে গালার স্থল লাগাবো। EMF এর মধ্যে 1.5। শুষ্ক কোষে ব্যবহার সাইকেলের আলো, রেডিও, টর্চ জানি। এক প্রকোষ্ঠ তড়িৎ বিশ্লেষক কোষে কি হয়? মেনলি তড়িৎ শক্তি হচ্ছে রাসায়নিক শক্তিতে চেঞ্জ হয়ে যায় আর কি, তড়িৎ বিশ্লেষক যেটা কোষ সেটাতে।
আচ্ছা, এখানে কিছু কথা আছে যে বিগলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে NaOCl2 হবে NaCl গাঢ় জলীয় দ্রবণ। গাঢ় জলীয় দ্রবণে তোমার NaOH H2 আর Cl2 হবে। NaOH হচ্ছে তোমার দ্রবণ, H2 টা হচ্ছে ক্যাথোডে হবে, আর অ্যানোডটা হচ্ছে তোমার Cl2 হবে। একটু মাথায় রাখতে, বিগলিতের ক্ষেত্রে জাস্ট Na ধাতু আর Cl2 গ্যাস হয়, কিন্তু যখন আমরা NaCl গাঢ় জলীয় দ্রবণ ব্রাইন ইউজ করবো, NaOH H2 আর Cl2 হবে। আচ্ছা, তো বিগলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ, এটা হচ্ছে তোমার NO আর Cl2 উৎপাদন, সেটা হচ্ছে ডাউন পদ্ধতি। তো ডাউন বোর্ডে দেখো সোডিয়ামের ড আছে, ড তো হচ্ছে ডাউন পদ্ধতি। সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণ করা হয়। এখানে লিখছি শুষ্ক কোষে অ্যানোড কোনটা, আমরা বলছিলাম জিঙ্ক হচ্ছে অ্যানোড, আর কার্বন হচ্ছে যে কি তোমার, সরি, কপার হচ্ছে যে কি তোমার ক্যাথোড। কার্বন দণ্ডটা হচ্ছে যে তোমার ক্যাথোড আর কি। আর ওইদিকে যখন আমরা গ্যালভানিক কোষ ইউজ করি তখন কপারটা ক্যাথোড হয়, আর MnO2 কি ছিল ছদন, আর NH4 বিদ্যুৎ উত্তেজক। তো এটা কিসের তোমার ভিন্ন রূপ ছিল, যে লেকেন্স বিদ্যুৎ, ওইটার হচ্ছে যে কি তোমার একটা ভিন্ন রূপ ছিল। তো NaCl এর গলনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস, উচ্চ তাপমাত্রায় সোডিয়াম ধাতু 883 ডিগ্রি সেলসিয়াস বাষ্পীভূত হয়ে থাকে। তাই NaCl এর বিগলক রূপে ক্যালসিয়াম ক্লোরাইড মিশ্রিয়ে 700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় NaCl এর বিগলিত তরল উৎপাদন করা হয়। তো এখানে কিছু কথাবার্তা আছে যে লোহার তৈরিতে একটি ট্যাঙ্কে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড 42%, ক্যালসিয়াম ক্লোরাইড 58% ইউজ করেছে, যে তোমার 600 ডিগ্রিতে গরম হয়। এগুলো লাগবে না। সোডিয়ামের পাইপ দিয়ে হচ্ছে বাইরে কেরোসিন পাত্রে জমা রাখা হয়। অ্যানোড ক্যাথোডের মাঝখানে একটা জালি থাকে, যেটা হচ্ছে যে কি ক্যাথোডে উৎপন্ন সোডিয়াম অ্যানোডে যেতে দেয় না। এগুলো লাগবে না। দেখো, সোডিয়াম ধাতুকে নিষ্ক্রিয় তরল কেরোসিনের মধ্যে রাখা হয়। এটা আমরা হচ্ছে যে গুণগত রসায়ন পর্যাবৃত্ততে হচ্ছে আমরা পড়ছিলাম মেনলি, যে জাস্ট রিয়াকশনটা না হওয়ার জন্য আর কি। NaCl এ ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করে ক্যালসিয়াম, এবং MgCl2 ব্যবহার করে ম্যাগনেসিয়াম ধাতু নিষ্কাশন করে, মানে NaCl এর পরিবর্তে যখন এই দুটো ইউজ করবে, এটা তো স্বাভাবিক। দেখে NaCl এর গাঢ় জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ রূপে NaOH Cl2 H2 উৎপাদন হবে। এইগুলো একটু মাথায় রাখতে হবে কখন কি উৎপাদন হচ্ছে। সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণের হচ্ছে গাঢ় যেটা জলীয় দ্রবণ, সেটাকে আমরা ব্রাইন বলতেছি। হচ্ছে কথাবার্তা। তো তড়িৎ রাসায়নিক কোষ যে সিরিজ, সেটাতে হচ্ছে তোমার H ক্যাটায়নের অবস্থান H+ এর উপরে হলে ক্যাথোডে H উৎপন্ন হয়, আর H+ এর নিচে হলে ক্যাথোডে ধাতু জমা হয়, যেমন কি কপার 2+, Ag+, Ao3+, আর মধ্যম সক্রিয় ধাতু যেমন কি জিঙ্ক, ফেরাস, এগুলো হচ্ছে যে কি ধাতুর ক্যাটায়নের ঘনমাত্রা বেশি থাকে, ক্যাথোড জমা হবে, মানে হাইড্রোজেন উৎপন্ন হবে না। ধাতুর ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, এগুলো হচ্ছে মানে অ্যানোডে যথাক্রমে তোমার ক্লোরিন আয়ন Cl2, Br2 আর I2 উৎপন্ন করে। নাইট্রেট, সালফেট, এগুলো তোমার মানে জলীয় দ্রবণ হচ্ছে অ্যানোডে অক্সিজেন মুক্ত হবে। এই 4টা পয়েন্ট যদি তুমি মাথায় রাখো, 5টা পয়েন্ট, তাহলে তুমি সিকিউতে যে কোনো কোয়েশ্চেন সবসময় সলভ করতে পারবা। আচ্ছা, এখানে একটা কথা আছে, NaOH এর যে পরিচয় রোধ, হ্যাঁ, মানে একটা রোধ হয়, একটা অসুবিধা সৃষ্টি হয়, যে NaCl আর সোডিয়াম ক্লোরাইড হবে, তখন NaOH এর অপচয় করবে। এই যে অপচয়টা রোধ করার জন্য বিশেষ তড়িৎ বিশ্লেষণ, যেমন নেলসন সেল হচ্ছে ক্যাথোড অ্যানোডকে পরস্পর থেকে অ্যাসবেস্টের কাগজে ডায়াফ্রামে পৃথক করে রাখা হয়। নেলসন সেলে কিন্তু, হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে। গ্যালভানিক কোষে স্বতঃস্ফূর্ত বিক্রিয়ায় রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে, আর তড়িৎ বিক্রিয়কের মতো হচ্ছে তড়িৎ দ্বারা রাসায়নিক বিভব পার্থক্যটা হচ্ছে কি বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করবে। গ্যালভানিক কোষ আমরা কিসে ইউজ করতেছি, টর্চ লাইট, সিডি প্লেয়ার, বৈদ্যুতিক যন্ত্র, এগুলোতে ইউজ করতেছি। আর ইলেকট্রোলাইট হচ্ছে যে কি তোমার অসচেতন রিডাক্সের যে বিক্রিয়া, সেটা। এগুলো আসলে এত লাগে না, এগুলো তুমি মানে জাস্ট প্রথমের দিকে পড়লে হবে, জাস্ট পার্থক্যটা যদি একটু মাথায় রাখো, তাহলে এই লাইনগুলো পড়া হয়ে গেছে। ইলেকট্রোপ্লেটিন এল ধাতু, তারপর ব্লিস্টার কপার ধাতু তড়িৎ বিশ্লেষণ, এগুলো হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। তো আমরা একটু পার্থক্যটা বুঝবো, তথ্যটা যদি আমরা বুঝে যাই, তাহলে হচ্ছে যে তোমার বলতে গেলে গ্যালভানিক কোষ আর হচ্ছে যে কি তড়িৎ বিশ্লেষক কোষের প্যাচ শেষ। আচ্ছা, গ্যালভানিক কোষে মেনলি হচ্ছে যে রিডক্স বিক্রিয়া থেকে গ্যালভানিক কোষে শক্তি উৎপন্ন হয়, আর হচ্ছে সিস্টেম কি করে, পরিবেশের উপর ক্রিয়া করে। মেনলি কি হয়, তোমার গ্যালভানিক কোষে ধরো এখানে X আছে, আর এদিকে হচ্ছে যে তোমার Y আছে। তো X থেকে হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করে ফেলে X+, আর এদিকে প্লাস ইলেকট্রন হয়। অ্যানোডের তো জারণ ঘটে, দেখো 0 থেকে 1 হয়েছে, তাই না? তো অ্যানোডে জারণ ঘটছে, আর ওইখানে কি হয়, Y+ হচ্ছে যে কি Y+ আয়নটা ওই একটা ইলেকট্রন গ্রহণ করে, বা ওই ইলেকট্রনটা গ্রহণ করে Y এ পরিণত হয়। Y+ বিজারণ কি, এতটা কি শূন্যতে তোমার 1 থেকে 0-তে হয়ে যাচ্ছে না, তাহলে ওখানে কি বিজারণ করছে। তো সমগ্র কোষিকাটা কি X+, Y+ এর ওটা কি হয়ে যাচ্ছে, X+ থেকে Y এ নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে X হলো হচ্ছে অধিক সক্রিয় বিজারক, আর Y হলো অধিক সক্রিয় জারক। তো বিজারকে মেলে তোমার জারণ বিক্রিয়া হয় না, তো বিজারক আর কি। এবার আসে এখানে কি হয়, অস্বতঃস্ফূর্ত রিডক্স বিক্রিয়া ঘটাতে তড়িৎ বিশ্লেষক ও শক্তি শোষিত হয়। ওখানে হচ্ছে স্বতঃস্ফূর্ত রিডক্সটা উৎপন্ন করবে, তড়িৎ বিশ্লেষক হচ্ছে শোষিত করবে। তো এটা মেনলি পরিবেশ সিস্টেমের উপর কেয়ার করে, এখানে সিস্টেমের শক্তির উপর কেয়ার করবে, আর এখানে বিদ্যুৎ সাপ্লাইয়ের উপর কেয়ার করবে। এটা একটু মাথায় রাখতে হবে। তো মেনলি কি হয়, মানে অ্যানোডে হচ্ছে তোমার, তো আমরা জানি অ্যানোডে জারণ হবে, তো A- কি হয়, একটা ইলেকট্রন ত্যাগ করে A+ আর হচ্ছে প্লাস ইলেকট্রন হয়ে যাচ্ছে। ক্যাথোডে কি করবে, ওই ইলেকট্রনটা গ্রহণ করে নিবে, তো বি হয়ে যাচ্ছে। তো জিনিসটা কি হয়, A- প্লাস বি ইলেকট্রন হয়, দুটাই হচ্ছে তোমার দেখো
মাইনাস থেকে তোমার এখানে 0 হচ্ছে, তাহলে হচ্ছে যে কি তোমার জারণ হয়েছে -1 থেকে 0, আর এদিকে বি প্লাস থেকে হচ্ছে তোমার বি হয়েছে, মানে 1 থেকে হচ্ছে তোমার 0 তে গেছে, তাহলে ওখানে বি জারণ হচ্ছে। সেম জিনিস বাট আয়নের এই যে এ মাইনাস ও বি প্লাস আয়ন দ্বয় হলো তড়িৎ বিশ্লেষে বিদ্যুৎ পরিবাহী আয়ন। আমরা বলছিলাম যে তোমার তড়িৎ বিশ্লেষটা হচ্ছে যে কি ইলেকট্রোলাইটিক, যেটা সেটা কি ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে এটা। তো এই লাইনটা একটু মাথায় রাখবা, গ্যালভানিক কোষে জারণ অর্ধবিক্রিয়া হচ্ছে ঋণাত্মক অ্যানোডে ঘটে, ঋণাত্মক অ্যানোডে ঘটে। এবার যদি তোমাকে বলে গ্যালভানিক কোষে, আচ্ছা গ্যালভানিক কোষ হচ্ছে তোমার মেনলি কি তড়িৎ বিশ্লেষক কোষের উল্টা না? এবার দেখো এই একটা লাইন থেকে কয়টা এমসিকিউ বলা যায়। তো গ্যালভানিক কোষে জারণ অর্ধবিক্রিয়া ঘটেছে ঋণাত্মক অ্যানোডে ঘটে, তাহলে যখন গ্যালভানিক কোষে বিজারণ অর্ধবিক্রিয়া হবে তখন কি হবে? ধনাত্মক ক্যাথোডে হবে। তারপর যদি বলে তোমার তড়িৎ বিশ্লেষক কোষে জারণ অর্ধবিক্রিয়া কোথায় ঘটে, তাহলে কি হবে? ধনাত্মক ক্যাথোডে ঘটে। আর যদি বলে তড়িৎ বিশ্লেষক কোষে বিজারণ অর্ধবিক্রিয়া কোথায় ঘটে, তাহলে ঋণাত্মক অ্যানোডে ঘটে। এই একটা লাইন দিয়ে বাকিগুলো উল্টা হিসাব করে তুমি সব পারবা। তো অধিক সক্রিয় বিজারক বা সক্রিয় ধাতু ইলেকট্রন ত্যাগ করে এবং ওইসব ইলেকট্রন অ্যানোড থেকে বাইরে পরিবাহীর মাধ্যমে কোষ ত্যাগ করে। আর বিজারণ কি করে? অর্ধবিক্রিয়ার ক্ষেত্রে ধনাত্মক ক্যাথোডে ঘটে। তো কি হয়? অ্যানোড থেকে পরিবাহীর মাধ্যমে আসা যে ইলেকট্রন ক্যাথোডের মধ্যে প্রবেশ করে এবং জারক পদার্থ ওই ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়। তো জারণ, ছাড়ন, বিজারণ, বৃদ্ধি। বিজারক হচ্ছে বৃদ্ধি, বিজারক ওই যে মানে তোমার ছাড়ন আর কি, জারণ করে আর কি। এই যে দেখছো তড়িৎ বিশ্লেষক কোষে জারণ অর্ধবিক্রিয়া ধনাত্মক অ্যানোডে ঘটে, এটা কিন্তু এগুলো কিন্তু মাথায় রাখতে, জাস্ট এই লাইনটা একটু মাথায় রাখলে হয় যে গ্যালভানিক কোষে জারণ অর্ধবিক্রিয়া ঋণাত্মক অ্যানোডে ঘটে, তাহলে ওখানে ধনাত্মক অ্যানোডে ঘটবে। জারণ তো সবসময় তোমার অ্যানোডে ঘটে না, আর ক্যাথোডে হচ্ছে বিজারণ ঘটে। হ্যাঁ, তো এটা হচ্ছে কথাবার্তা। তড়িৎ বিশ্লেষণ ঋণাত্মক আয়নে ধনাত্মক অ্যানোড ইলেকট্রন হচ্ছে বর্জন করবে, বিজারণ অর্ধবিক্রিয়া ঋণাত্মক ক্যাথোডে ঘটে। আচ্ছা, আমি মনে হয় ফার্স্টের দিকে কথাটা বলার সময় একটু ক্যাথোড অ্যানোডের মধ্যে একটু তোমাদেরকে ভুল বলছি, সরি, আসলে আমি খেয়াল করি নাই। দেখো সবসময় মাথায় রাখবা অ্যানোডে জারণ ঘটে, হ্যাঁ অ্যানোডে জারণ ঘটে। এখন ওটা ধনাত্মক না ঋণাত্মক সেটা হচ্ছে রিঅ্যাকশনের উপর নির্ভর করবে। কনসেপ্টটা আরেকবার একটু ক্লিয়ার হোক। তো যখন আমরা বলতেছি যে গ্যালভানিক কোষে কি হয়, গ্যালভানিক কোষে অ্যানোড হচ্ছে ঋণাত্মক, তাহলে তড়িৎ বিশ্লেষক কোষ হচ্ছে উল্টাটা। তাহলে তড়িৎ বিশ্লেষক কোষে কি হবে? গ্যালভানিক কোষে মানে তড়িৎ বিশ্লেষক কোষে জারণ বিক্রিয়াটা হচ্ছে ধনাত্মক অ্যানোডে ঘটবে, ঠিক আছে? গ্যালভানিক কোষ হচ্ছে অ্যানোড ঋণাত্মক হচ্ছে, তাহলে তড়িৎ বিশ্লেষক কোষের সেম জিনিস ধনাত্মক অ্যানোডে ঘটবে। আর তোমার যখন আমরা গ্যালভানিক কোষে হচ্ছে যে কি বিজারকের কথা বলবো, মানে তোমার ক্যাথোডের কথা বলবো, তখন হচ্ছে ধনাত্মক হয়, ঠিক আছে? ক্যাথোডটা হচ্ছে ধনাত্মক হবে, আর ওইখানে তড়িৎ বিশ্লেষক কোষে ক্যাথোডটা হচ্ছে যে কি তোমার মানে ঋণাত্মক হবে। এটাই, এই জিনিসটাই হচ্ছে কথাবার্তা। এই দেখো, কিন্তু তড়িৎ বিশ্লেষক কোষে অ্যানোড ধনাত্মক হয়, গ্যালভানিক কোষে ক্যাথোড ধনাত্মক, কিন্তু তড়িৎ বিশ্লেষক কোষে ক্যাথোড ঋণাত্মক হয়। একটা লাইন মাথায় রাখবে, বাকি চারটা হচ্ছে এমনিতে পারা যায়। ওই সময়ের জন্য আসলে সরি আমি খেয়াল করি নাই যে অ্যানোডে জারণের একটা কনসেপ্ট আছে, ওইটা আমি একদমই ভুলে গেছিলাম। জারণে তোমার হচ্ছে সংখ্যা বৃদ্ধি হয় না, তো আমরা তো একটু আগেই পড়ছিলাম যে তোমার এই যে এই জায়গায় পড়ছিলাম না, মাইনাস হচ্ছে তোমার এতে চলে গেছে, তাহলে -1 থেকে 0 হয়ে গেছে, তো তোমার অ্যানোডে জারণ করছে, প্রচুর পরিমাণে গরম পড়তেছে, কি না কি বলতেছি, সরি, হ্যাঁ এক্সট্রিমলি সরি। আচ্ছা, তাইলে এখন আমরা বুঝে গেছি জিনিসটা কি হয়েছে। গ্যালভানিক কোষ হচ্ছে অ্যানোডে ঋণাত্মক হয়, তাহলে তোর বিশ্লেষক কোষ হচ্ছে যে কি তোমার অ্যানোডে ধনাত্মক হয়। আর গ্যালভানিক কোষে যেহেতু দেখো গ্যালভানিক কোষে যেহেতু অ্যানোডে ঋণাত্মক হচ্ছে, তাহলে ক্যাথোডে ধনাত্মক হবে। এখন ক্যাথোডে ধনাত্মক মানে হচ্ছে তোর বিশ্লেষক কোষে ক্যাথোডে উল্টা কথা, তো ক্যাথোডে কি হবে? ঋণাত্মক হয়, এটাই। রিচার্জেবল হচ্ছে তোমার লেড স্টোরেজ আর লিথিয়াম ব্যাটারি সঞ্চয় ব্যাটারি, এগুলো ড্রাই সেল বা ব্যাটারি সম্পর্কে আমরা পড়ছি প্রাইমারি কোষ। তো লেড স্টোরেজ ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি এগুলো রিচার্জেবল। এদিকে সেকেন্ডারি ব্যাটারি বা হচ্ছে গৌণ কোষ করবো। লেড স্টোরেজ ব্যাটারি নিয়ে আমরা কিছু কথা বলবো যে 6টা কোষ সমান্তরালে সংযুক্ত থাকে, প্রতিটা কোষ থেকে হচ্ছে 2 ভোল্ট হিসেবে মোট 12 ভোল্ট। বলছিলাম লেড বারান্ডাতে 2টা অক্ষর, তাহলে হচ্ছে 2 ভোল্ট করে। লেড অ্যাসিড কারের অভ্যন্তরীণ রোধ হচ্ছে প্রায় 0.001, হ্যাঁ এটা একটু মাথায় রাখতে হবে, 0.001। আচ্ছা, এখানে দেখছি কিন্তু গ্যালভানিক কোষে অ্যানোড হচ্ছে ঋণাত্মক। তো এটা মেনলি কি হয়, অ্যানোডে ব্যবহৃত গ্রিড হচ্ছে অধিক পৃষ্ঠতলে ক্ষেত্রযুক্ত প্লাম্বাম ধাতুর গুঁড়ার ক্যাথোড রূপে অধিক পৃষ্ঠযুক্ত পিবিওটো যুক্ত থাকবে। তড়িৎ বিশ্লেষণ রূপে প্রায় হচ্ছে 4.5 m H2SO4, 38% WW/H2SO4, ঘনত্ব 1.229 G/cm। এগুলো আসলে লাগে না এখানে, জাস্ট ওই সঞ্চয় ব্যাটারি যে সংখ্যাটা সেটা একটু লাগে, আর যে তোমার কোনটা রিচার্জেবল ব্যাটারি এটা একটু লাগে। আর এই কনসেপ্টটা কিন্তু মাস্ট বি ভুল করা যাবে না, আমি একদম বসার মধ্যে ভুল করে দিচ্ছি, এখন আফসোস লাগতেছে। আচ্ছা, রিচার্জ প্রক্রিয়া হচ্ছে ব্যবহার বলে ইএমএফ 1.17 এর কম হলে হচ্ছে রিচার্জ করা হয়। তাহলে একটা মান আছে 1.17 ভোল্ট পর্যন্ত থাকলে
এটার কম হলে হচ্ছে তোমার রিচার্জ করতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে। তো ব্যাটারি ডিসচার্জের সময় কী হয়, আচ্ছা এই কনসেপ্টটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ দেখো, ব্যাটারি ডিসচার্জের সময় পানি উৎপন্ন হওয়ায় H2SO4 ঘনত্ব কমে যায়, তখন মানে হাইড্রোমিটার দিয়ে হচ্ছে তোমার H2SO4 ঘনত্ব আপেক্ষিক গুরুত্বটা দেখা যাবে। তো এরপর কি হয় যে রিচার্জের সময় পানি বিশ্লেষিত হয়ে H2 আর O2 হয় এবং পানি কমে যায়, তখন H2SO4 ঘনত্ব বেড়ে যায়। তো সময় মতো ব্যাটারিতে বিশুদ্ধ পানি যোগ করে H2SO4 ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব 1.25 থেকে 1.26 এর মধ্যে রাখতে হবে। আর যদি H2SO4 এর হাইড্রোমিটারের ঘনত্ব আপেক্ষিক গুরুত্বটা হ্যাঁ 1.21 দেখায়, এখানে দেখো তোমার রাখতে হবে কত আপেক্ষিক গুরুত্ব 1.25 থেকে 1.26 দেখালে ব্যাটারির ইএমএফ হচ্ছে যে 1.17 এর নিচে আছে বোঝা যাবে। এখন 1.17 এর নিচে গেলে আমরা কি বলছিলাম যে চার্জ রিচার্জ করতে হবে, তো হচ্ছে যে কি H2SO4 এর ঘনত্ব কখনো 1.21 এর কাছাকাছি আসলে হচ্ছে যে কি তোমার পুনরায় চার্জ করতে হবে। এখন মাথায় রাখবে আপেক্ষিক গুরুত্ব 1.21 ছিল, ইএমএফ এর মানটা হচ্ছে 1.17 ছিল। তোমরা দেখবা যে এটাতে ভুলাই ফেলবা, তো এটা ভুল করা যাবে না। H2SO4 এর যেটা আপেক্ষিক গুরুত্ব সেটা 1.21 দেখাবে, আর ইএমএফ এর মান 1.17 দেখালে হচ্ছে তোমার চার্জ দিবে, এটাই। আচ্ছা, গ্যালভানিক কোষে অ্যানোডে জারণ ঘটে, ইলেকট্রন উৎপন্ন হয়, তাই এটা ঋণাত্মক। এতটা যে ব্যয় হবে সেটা হচ্ছে ধনাত্মক। আর ইলেকট্রনটা কি হয়, কোষের বাইরে থেকে ইলেকট্রন মাইনাস পূর্বের অ্যানোডে সাপ্লাই হয়, যেটা হচ্ছে বিজারণ ঘটে, তাই হচ্ছে ক্যাথোডও ঋণাত্মক হয়। আর পূর্বের ক্যাথোড থেকে ইলেকট্রন অপসারিত হয়, তাই এটা হচ্ছে ধনাত্মক। একটু জিনিসটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই যে দেখুন দুইটা জিনিস একসাথে দেখা দিচ্ছে, গ্যালভানিক কোষের ডিসচার্জ আর লেডের সাথে ইলেকট্রোফাইল একটা যে সম্পর্ক, তো এই দুইটা লাইন একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, লিথিয়াম ব্যাটারি আর লিথিয়াম আয়ন ব্যাটারি। লিথিয়াম ব্যাটারি যেটা সিম্পল জিনিস, সেটা রিচার্জেবল নয়। তো লিথিয়াম ব্যাটারিকে হচ্ছে লিথিয়াম অ্যানোড ও ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষণ রূপে অজলীয় জৈব দ্রাবকে আইসোনাইট্রাইল লিথিয়াম পারকোলেট LiClO4 ক্যাথোড রূপ হচ্ছে MnO2, তারপর হচ্ছে সোডিয়াম সিলভার ভ্যান্ডিয়াম অক্সাইডকে ইউজ করবো। তো এইগুলো সবগুলো একসাথে আমি লিখে দিছি, ওই একসাথে ছক থেকে সবগুলো পড়ে নিও। এত আসলে বাংলা লাইন পড়ে সময় নষ্ট করার দরকার নেই। লিথিয়ামের ধাতু জারণ ঘটে আর ক্যাথোড হচ্ছে MnO2 ঘটে, এগুলো লাগতেছে না। এখানে কিছু কথা আছে, যেটা রিচার্জেবল নয় তাই হচ্ছে ধার্য ইলেকট্রন হলে কিছু বিপজ্জনক আছে, যেমন কি তারপর লিথিয়াম ব্যাটারি হালকা পরিবেশ দূষণ ঘটায়, তারপর কয়েক বছর যেমন কিছু ক্যালকুলেটর ঘড়ি ইত্যাদিতে ব্যবহৃত হয়। হার্ট পেস মেকার আমরা লিথিয়াম SBO ব্যাটারি ব্যবহার করব। তো লিথিয়াম আয়ন যেটা সেটা হচ্ছে রিচার্জেবল ব্যাটারি, এটা লিথিয়াম ব্যাটারি হচ্ছে সেকেন্ডারি সংরক্ষণ। তো লিথিয়াম ব্যাটারি আর আয়ন ব্যাটারির মধ্যে পার্থক্য হলো অ্যানোড প্রকৃতির। তো লিথিয়াম ব্যাটারিতে অ্যানোড হলো হচ্ছে যে কি লিথিয়াম ধাতু, লিথিয়াম আয়ন ব্যাটারিতে অ্যানোড হলো হচ্ছে দুইটা গ্রাফাইট শীটে আবদ্ধ লিথিয়াম পরমাণু, অর্থাৎ লিথিয়ামযুক্ত গ্রাফাইটে LiXC6 থাকে। তো লিথিয়াম ব্যাটারিতে ক্যাথোড হলো হচ্ছে MnO2 আর হচ্ছে কি SBO, ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। লিথিয়াম আয়ন ব্যাটারিতে ক্যাথোড হলো, লিথিয়াম ব্যাটারিতে যখন দিচ্ছি তখন ক্যাথোড হচ্ছে MnO2 আর SBO, আর যখন লিথিয়াম আয়ন বলতেছি, আয়নের ক্ষেত্রে তোমার দেখো অক্ষরটাও তিনটা না, তাহলে এটার নামটাও দেখবে অনেক বড় পাবে, যে দেখছো লিথিয়াম ম্যাঙ্গানিজ অক্সাইড LiMn2O4 আর লিথিয়াম কোবাল্ট অক্সাইড তো LiClO2 আর লিথিয়াম আয়রন ফসফেট LiFePO4। তো দেখো লিথিয়াম ব্যাটারি বানানটা তো দুইটা অক্ষর, এদিকে ম্যাঙ্গানিজ O2 দুইটা, আবার আয়ন ব্যাটারি যখন বলতেছি তখন বানানটাও বড়, ওগুলো ক্যাথোড অ্যানোডটাও তোমার বড় বড়। আচ্ছা, অজলীয় যেটা তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইট, সেখানে জৈব দ্রাবক রূপ হচ্ছে ডাইমিথাইল কার্বনেট আর ইথাইলিমিথাইল কার্বনেট মিশ্রণ হচ্ছে লিথিয়াম হেক্সাফ্লোরাইড ফসফেটের 1N দ্রবণ হয়। তো সুবিধাগুলো আমি একসাথে লিখে রাখতাম, এভাবে আসলে পড়তাম পার্থক্য করে করে, সুবিধা কি অসুবিধা কি। লেড স্টোরেজ এগুলো একসাথে লিখে রাখছিলাম, এখানে তো কিছু নেই। লেড স্টোরেজ সুবিধাগুলো কি নিম্ন, অভ্যন্তরীণ রোধ, রিচার্জেবল ব্যাটারি, চার্জ লেভেল পরীক্ষা করা যাবে। অসুবিধা হচ্ছে যে কি অ্যাসিড বার্ন বিপদ আছে, দ্রাহ্য নির্গমন, ইলেকট্রোলাইট লেভেলের সমস্যা হয়, ভারী ব্যাটারি বহন করাতে সমস্যা হয়, পরিবেশ দূষণ হয়। তো এগুলা আচ্ছা, এখানে একটু লাগে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়, যেটা সেলফোন, ল্যাপটপ, কম্পিউটার, ডিজিটাল ক্যামেরা, পাওয়ার টুলস এগুলোতে। আর লিথিয়াম আয়ন ব্যাটারিতে হচ্ছে যে কি 3.7 ভোল্ট হচ্ছে ইউজ হয়। লেড অ্যাসিড ব্যাটারির পরিবর্তে LiV ব্যবহৃত হয়, ঠিক আছে। টেসলা মোটর কারের স্পিডটা 130 mph। আচ্ছা, এই লাইনটা একটু দেখো, লিথিয়াম আয়ন ব্যাটারিতে ডিসচার্জিং কাল হচ্ছে সলভেট লিথিয়াম প্লাস আয়ন তোমার কোষের ভিতরে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যায়, কিন্তু রিচার্জ যখন করতেছে তখন হচ্ছে এই লিথিয়াম আয়ন বিপরীতভাবে কোষের ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যায়, এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই দেখো এই জিনিসটা মানে ডিসচার্জিং হচ্ছে যাচ্ছে আবার রিচার্জিং। তো এখানে কিছু কথাবার্তা আছে, ম্যাথগুলো একটু পারতে হবে। জাস্ট জিঙ্ক 2+ যেহেতু হয়, এরপর Ag হয়ে যাচ্ছে, দেখো মেইনলি এটা হচ্ছে। তো জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়ে গেলে এটা 0.76, আর Ag থেকে Ag+, এটা তো তারপর ক্যালকুলেশন করবা, শেষ। আচ্ছা, ওইটা আমরা বলছিলাম ব্যবহারের সুবিধাগুলো। তো লেড অ্যাসিডের অভ্যন্তরীণ রোধটা কত, 0.001, পয়েন্টগুলো একটু মাথায় রাখতে হবে। আর লিথিয়াম ব্যাটারির
লেড স্টোরেজের হচ্ছে 0.001। লিথিয়াম যখন বলতেছি তখন হচ্ছে কি 100 ওহম। আমি মাথায় রাখতাম লিথিয়াম বানানটা মানে বানানটা একটু বড় আর লেড বানানটা একটু ছোট না, যেহেতু ছোট দুটো অক্ষর দুটো শূন্যর পর হচ্ছে 1, আর লিথিয়ামটা যেহেতু বানানটা বড় 100 ওহম ছিল। জাস্ট লিথিয়াম আর লেড স্টোরেজের মধ্যে কনফিউজ না হওয়ার জন্য। হ্যাঁ, লেড স্টোরেজ ব্যাটারি 12 ভোল্টের সমতুল্য, 8টি হচ্ছে 1.5 ভোল্ট ড্রাই সেল বা শুষ্ক কোষের অভ্যন্তর বেশি হওয়ায় ইঞ্জিন স্টার্ট করা প্রয়োজনীয় বলে বিদ্যুৎ শুরুতে পাওয়া যায় না বলে শুষ্ক কোষ ব্যবহৃত হবে। তো রিচার্জেবল ব্যাটারি বলতেছি, চার্জ লেভেল পরীক্ষা করতেছি। তো একটা পূর্ণ চার্জযুক্ত লেড স্টোরেজ ব্যাটারিতে এসটিএসএফ এর ঘনত্ব কত 1.29 গ্রাম পার সেন্টিমিটার কিউব থাকে। তো লেড স্টোরেজ ব্যবহারে কিছু অসুবিধা আছে। এসিড বার্ন রিপোর্ট 36 থেকে 38%। এসটিএসএফ এর জলে জল ব্যবহৃত হয়। রিচার্জ কাল হচ্ছে হাইড্রোজেন গ্যাস নির্গমন, তারপর ইলেকট্রোলাইট লেভেলের সমস্যা, এরকম আরও কিছু আছে। তো লিথিয়াম ব্যাটারি ব্যবহার সুবিধাও আছে, যেমন হালকা, পরিবেশ দূষণ, পাওয়ার মানে স্থায়িত্ব। আবার অসুবিধাও আছে, রিচার্জেবল নয় লিথিয়াম ব্যাটারি, তারপর বিপজ্জনক হয়, লিক হইতে পারে। জাস্ট মানে তোমার হেডলাইনগুলো মাথায় রাখলে এরপর যদি সিকিউতে আনসার করার ইচ্ছা থাকে তুমি জাস্ট নিজের মতো গুছায় লিখে দিলে হবে। লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারে মানে সুবিধাগুলো আছে, যেমন কি বহনযোগ্য ইলেকট্রন যন্ত্রপাতিতে হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তো লেড স্টোরেজটা যেহেতু ভারী আর বহনযোগ্য নয়, সহজে বহনযোগ্য নয়, কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি হচ্ছে সহজে বহনযোগ্য। তারপরে যান্ত্রিক গঠনে কৌশল অপরিহিত রেখে লেড এসিড ব্যাটারির পরিবর্তে আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করতে পারি সহজে। অসুবিধা আছে যে দ্রাজ্য ইলেকট্রিক চাপটা বেশি, তাই হচ্ছে বিপজ্জনক হতে পারে। ফুয়েল সেল নিয়ে আমরা একটু পড়বো। ফুয়েল সেল হচ্ছে তোমার পরিবেশ বান্ধব। তো এটা হচ্ছে এক প্রকার গ্যালভানিক কোষ। ফুয়েল সেলের বিক্রিয়কের মধ্যে দুইটা, একটা বিক্রিয়ক হলো হচ্ছে যে কি ফুয়েল সেল H2 অথবা হচ্ছে তোমার মিথানল CH3OH, আর অপরটা হলো অক্সিজেন গ্যাস। একটু মাথায় রাখতে হবে H2 গ্যাস অথবা CH3OH দিব, আর আরেকটা হবে তোমার অক্সিজেন গ্যাস, একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো স্টিম হাইড্রোকার্বন রিফর্মিং পদ্ধতিতে স্টিম ও মিথেন যখন সংমিশ্রণ করব তখন হচ্ছে প্রথম সংশ্লেষ CO3H2 বা ওয়াটার গ্যাস হবে। তো ওয়াটার গ্যাসের সংকেত কি CO+3H2। যেটা শিফট বিক্রিয়া, কোন বিক্রিয়া? শিফট বিক্রিয়া অধিক H2 গ্যাস ও CO2 উৎপন্ন করা যায়, সর্বশেষে ক্ষার দ্বারা CO2 শোষণ করে। অপরদিকে ওয়াটার গ্যাস ও H2 গ্যাস থেকে তোমার 200 অ্যাটমসফিয়ার চাপেও 300 ডিগ্রি সেলসিয়াস প্রভাবক জিঙ্ক আর CR2O3 এর উপস্থিতিতে 99% মিথানল ফুয়েল উৎপাদন করা যায়। তো ফুয়েল হাইড্রোজেন গ্যাস উৎপাদন নিয়ে কিছু কথা আছে। স্টিম হাইড্রোকার্বন রিফর্মিং প্রক্রিয়ায় অধিক H2 গ্যাস উৎপন্ন হয়। আচ্ছা, প্রথম ধাপ হচ্ছে সংশ্লেষ গ্যাস উৎপাদন, দ্বিতীয় ধাপ হচ্ছে ওয়াটার গ্যাস শিফট বিক্রিয়া করবো। তো এটা তোমার CO+3H2, এটা কি ওয়াটার গ্যাসের সংকেত, এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, ফুয়েলে তোমার CH3OH উৎপাদন এগুলোতে গেছে। তো গঠনগত কিছু পার্থক্য আছে। ব্যাটারি বা কোষের মধ্যে হচ্ছে নির্দিষ্ট পরিমাণ জারক বিজারক আবদ্ধ থাকবে, কিন্তু ফুয়েল সেলে বিক্রিয়কের দুটি বাইরের দিকে কন্টেনার অনবরত প্রবাহিত করা যায়। লাইফ লাইন আছে, ব্যাটারির জীবনকাল লাইফ লাইন নির্দিষ্ট, কিন্তু ফুয়েলের ক্ষেত্রে সেটা কি হয়, জীবনকাল ফুয়েল প্রবাহের উপর নির্ভরশীল, আর এটা হচ্ছে অনির্দিষ্ট। তড়িৎ কোষে অ্যানোডে কী করে? অ্যানোডে জারণ, ক্যাথোডে হচ্ছে বিজারণ শেষ। আচ্ছা, ফুয়েল সেল দুই রকম আছে, একটা হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল PEM দিয়ে প্রকাশ করে, আর মিথানল অক্সিজেন যেটা সেটা DMFC দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, তো প্রাথমিক অবস্থায় হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল থেকে হচ্ছে তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইট রূপে জলীয় KOH 80 ডিগ্রি সেলসিয়াস ইউজ করব। আমরা সবগুলা এই ছকটাতে একসাথে পড়ে ফেলবো, আপাতত জাস্ট একটু রিডিং করে যাও। তারপর হচ্ছে KOH এর পরিবর্তে আমরা পলিমার মেমব্রেন ব্যবহৃত করব। কি করব? KOH এর পরিবর্তে জলীয় দ্রবণের যে KOH সেটার পরিবর্তে পলিমার মেমব্রেন দিব। ওটা হচ্ছে যে কি অ্যানোড থেকে প্রোটনকে হচ্ছে ক্যাথোডে পরিবহন করে যেতে যাবে। তো এটা হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল বা PEM এর ফুল ফর্মটা কি? প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন। আর যেটা তোমার DMFC, এটা হচ্ছে তোমার মিথানল CH3OH জলীয় দ্রবণে অ্যানোড হিসেবে ইউজ হয়। তো DMFC পূর্ণরূপ কি? ডাইরেক্ট মিথানল ফুয়েল সেল। তো এই জিনিসটা একটু মুখস্থ করাই দিচ্ছি তোমাদেরকে একটু। হ্যাঁ, একটু মাথা ঠান্ডা করবা, একটু ঠান্ডা মাথায় যা পড়াচ্ছি যা বলতেছি সেটা একটু মাথায় রাখবা। আচ্ছা, ছকটা একটু দেখো। ফার্স্ট হচ্ছে আমরা ফুল ফর্মগুলো একটু মাথায় রাখবো, এরপর হচ্ছে জাস্ট জারক বিজারক একদমই সোজা। দেখো, হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল যেটা সেটাকে আমরা PEM ফুয়েল সেল বলবো। তো তারপর হচ্ছে মিথানল যেটা অক্সিজেন ফুয়েল সেল সেটাকে DMFC বলবো। ডাইরেক্ট তোমার হচ্ছে যে যেটা ছিল মিথানল ফুয়েল সেল। আর অ্যালকাইল ফুয়েল সেলটাকে এফসি বলবো। ফসফরিক অ্যাসিডের একটা ফুয়েল সেল আছে, তারপর হচ্ছে মোল্টেন কার্বনাইট ফুয়েল সেল একটা আছে, ঠিক আছে। তারপর সলিড অক্সাইড ফুয়েল সেল আছে। এগুলো লাগতেছে না, একটু দেখো। জিনিসটা হচ্ছে দেখুন, হাইড্রোজেন আর মিথানল এই দুটা নিয়ে আমরা মেনলি পড়ালেখা করছি। তো এই দুটো হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস। এফসিটা দেখো, এফ আছে, এফ হচ্ছে 5, তো 150 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। আর যখন ফসফরিক অ্যাসিড দেখেছি, দেখো এখানে এএফসির সাথে একটা পি এক্সট্রা যুক্ত হয়েছে,
তাহলে তাহলে ওটা কি 150 থেকে একটু বেশি হবে। এফসির সাথে পি যখন যুক্ত করতেছি তো একটু বেশি, তো 180°C। আর মোল্টেন কার্বন যেটা সেটা একদমই বেশি, তো ওটার কত 650°C। এখানে একটু জিনিস মাথায় রাখবো যে মিথানল যেটা ডিএমএফএফসি, সেখানে তোমার CH3OH ইউজ করতেছে। মিথানল দেখো ডিএমএফসি বান্ডাতে এম আছে, এম তো হচ্ছে CH3OH মানে মিথানলটা ইউজ হয়, এটা মাথায় রাখবা। জারক সবগুলোতে দেখো জারক হচ্ছে অক্সিজেন ইউজ হয়েছে, আর ডিএমএফএফসি ছাড়া বাকি সবগুলোতে বিজারক হচ্ছে তোমার হাইড্রোজেন ইউজ হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে কথাবার্তা। তাহলে আমাদের এটা একটু মাথায় রাখতে হবে যে ডিএমএফসিতে আমরা বিজারকে CH3OH ইউজ করতেছি, বাকিগুলো পারপর শেষ। আর সলিডেরটা যেটা SOFC সেটাতে কি হয়, নিকেল সিরামিক কম্পোজিট অ্যানোডে আর লিথিয়াম স্ট্রনসিয়াম ম্যাগনাইট ক্যাথোডে হচ্ছে যে ব্যবহৃত হয়, আর ইলেকট্রোলাইটে হচ্ছে জিরকোনাম O2 ব্যবহৃত হয়। মাথায় রাখতে হবে যে ইলেকট্রোলাইটটা একটু বাঁধানো মাথায় রাখিও, জিরকোনাম অক্সাইডটা হচ্ছে ইলেকট্রোলাইটে ইউজ হয় কিছু SOFC তে। তো ফুয়েল সেল অ্যানোডের ক্যাথোডের ফুয়েল আর ফুয়েল সেল ব্যাটারির মধ্যে পার্থক্য আছে। ফুয়েল সেল এক প্রকার যান্ত্রিক কৌশল যার মাধ্যমে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হয়। তো সাধারণ গ্যালভানিক কোষে কি হয়, প্রত্যেকটা ফুয়েল সেলে দুইটা ইলেকট্রোড তড়িৎদ্বার থাকে, একটা অ্যানোড বা ঋণাত্মক তড়িৎদ্বার আর একটা ক্যাথোড যেটা হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার। তো এখানে বিজারক রূপ হচ্ছে H2 অথবা CH3OH ইউজ করবা, জারক রূপ সবসময় তোমার অক্সিজেন ইউজ করবে, মানে ফুয়েল সেল আর কি। তো কিছু ব্যতিক্রম আছে, যখন গ্রাফাইটের হচ্ছে যে কি অ্যানোড আর গ্রাফাইট কার্বন নির্মিত অ্যানোড আর ক্যাথোডে হচ্ছে যে কি তোমার প্রত্যেক ইলেকট্রোলাইট বিকিরণ সক্রিয়ণ আসার জন্য একটি প্রভাবক ইউজ করে, যেটা হচ্ছে ন্যানো কণার ধাতব প্রভাব প্লাটিনাম অথবা নিকেল। অ্যানোড ক্যাথোডে দুইটাতে তোমার গ্রাফাইট কিন্তু নির্মিত হতে পারে, হ্যাঁ এটা একটু মাথায় রাখবে। আর অ্যানোড ফুয়েল সেলে হচ্ছে যে কি তোমার অ্যানোড ফুয়েল হিসেবে তোমার হাইড্রোজেন গ্যাস ও মিথানল ব্যবহৃত হয়, আর জারক হিসেবে অক্সিজেন গ্যাস ব্যবহৃত হয়। তো হাইড্রোজেন ফুয়েল সেলের গঠন ও সংগঠিত বিজ্ঞানে কিছু কথা আছে, যে চাঁদের অবতরণকারী অ্যাপোলো নভোযান হচ্ছে বিদ্যুৎ উৎস রূপে হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল প্রথম ইউজ হয়। দেখো আমি মাথায় রাখতাম যে দেখো হাইড্রোজেন অক্সিজেন এগুলো আমাদের জন্য ম্যান্ডেটরি না, অক্সিজেন গ্যাসটা, তারপর হাইড্রোজেনটা কি প্রথম একটা মরনা, হাইড্রোজেনের পরে তো হিলিয়াম এগুলো শুরু হয়, তো এগুলো কি প্রথম না? তো হাইড্রোজেন অক্সিজেন ফুয়েলটা হচ্ছে সর্বপ্রথম ইউজ হয়েছে। H2O2 ফুয়েল সেল বা জ্বালানি কোষ হচ্ছে ব্যাকন কোষ নামে পরিচিত। তাহলে H2O2 যেটা ফুয়েল সেল সেটা ব্যাকন কোষ নামে পরিচিত, একটু মাথায় রাখতে হবে। PM ফুয়েল সেল হচ্ছে পরিবেশ বান্ধব হাইড্রোজেন ফুয়েল সেল, আর বর্তমানে হচ্ছে পরিবেশ বান্ধব এবং ইলেকট্রিক যেটা যানবাহন ব্যবহারযোগ্য হাইড্রোজেন ফুয়েল সেল হচ্ছে ইলেকট্রোলাইট জলীয় KOH এবং এর পরিবর্তে বিশেষ পলিমার ব্যবহৃত হয়। আর ফুয়েল সেল প্রোটন এক্সচেঞ্জ করছে PEM ফুয়েল এক্সচেঞ্জ বলা হচ্ছে। তো হাইড্রোজেন ফুয়েলে তোমার অ্যানোড ও ক্যাথোডের উপর হচ্ছে গ্রাফাইট ইউজ হয়, আর হাইড্রোজেন ফুয়েল সেলের বেলা অ্যানোড গ্রাফাইট, ক্যাথোডে গ্রাফাইট, ওই যে বলছিলাম অ্যানোড ক্যাথোড উভয় তোমার গ্রাফাইট ইউজ হবে, আর হচ্ছে কি প্লাটিনাম ন্যানো কণা প্রভাব ইউজ। তো এই লাইনটা কিন্তু মাথায় রাখতে হবে, হ্যাঁ ফুয়েল সেলে দেখছো পুরো দুটা মানে MCQ আসছে, হাইড্রোজেন ফুয়েল সেলে অ্যানোড আর ক্যাথোড ইউজ হয়। তো PM সেলের হচ্ছে তোমার হাইড্রোজেন গ্যাসকে 80°C তাপমাত্রায় বিজারক রূপে ইউজ হবে, আর প্লাটিনাম হচ্ছে ন্যানো কণা মিশ্রণ থাকবে, উভয় ইলেকট্রোড পলিমার ইলেকট্রোলাইট পারক্লোরোইথিলিন শিকল মেমব্রেন দ্বারা যুক্ত থাকবে। আচ্ছা এখানে কিছু কথা আছে যে তোমার জাস্ট পয়েন্টগুলো একটু মাথায় রাখিও। অসুবিধার ক্রমাগত শক্তি উদ্ভব, তারপর দূষণমুক্ত কার্য আর উচ্চ কার্যকর মধ্যে 75% হচ্ছে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। কয়লা বিদ্যুৎতে হচ্ছে তোমার 40%, আর গ্যাসোলিন আমরা বলছিলাম গ্যাসোলিন কি মিলি তরল, তো জ্বালানি ব্যবহৃত কারে মাত্র 25% ব্যবহারযোগ্য থাকে। এগুলো হার্ট পেসমেকার আমরা কি লিথিয়াম SBO ব্যাটারি ইউজ করবো। হাইড্রোজেন ফুয়েল সেলের কার্যক্ষমতা না, কার্যক্ষমতা তোমার 60% নয়, কিন্তু জ্বালানি হলে H2 জানি কে হচ্ছে ঘনমাত্রা। লিথিয়াম আয়ন ব্যাটারি হলো প্রাথমিক, না লিথিয়াম আয়নটা হচ্ছে তোমার সেকেন্ডারি ছিল না, হ্যাঁ। তার রিচার্জেবল ব্যাটারি ব্যবহৃত হয় তোমার সেলফোন আর ব্যাটারি। দেখো আমি এই জিনিসটা একটা জিনিস দিয়ে মাথায় রাখতাম, সেলফোন আর ল্যাপটপ তোমার তো রিচার্জেবল তাই না, চার্জ করা যাচ্ছে, তাহলে প্রথমটাকে হওয়ার কোনো চান্স আছে? সেকেন্ডারি। এই হচ্ছে কথা। তো এখানে কিছু আছে পিএইচ মিটারের সাথে, তো পিএইচ বা অম্লত্ব, তো যেটা কোনো দ্রবণের অম্লত্ব বা পিএইচ মাপার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে পিএইচ মিটার ইউজ করব। আর এখানে কি হয়, মেনলি ইলেকট্রোলাইটকে কোনো দ্রবণে নিমজ্জিত করলে যে ইলেকট্রোড বিভবের সৃষ্টি হয় তা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বা পিএইচ এর উপর নির্ভরশীল। তো নার্নসের সমীকরণের ভিত্তিক কনসেন্ট্রেশন সেলের মূলনীতি হচ্ছে কার্যকর হয়েছে। তো গ্যাস ইলেকট্রোড পিএইচ মিটারে কিছু কথা আছে, যে একটি গ্যাস ইলেকট্রোড একটি প্রমাণ ক্যালোমেল ইলেকট্রোড সমন্বয়ে কোষ গঠন করে, যেটি সূক্ষ্ম ভোল্টমিটার সংযোগ করে থাকে। রেকর্ড ভোল্ট এককের পরিবর্তে পিএইচ দেখানো হলে গ্লাস ইলেকট্রোড পিএইচ মিটার বলে আর কি। তো ইলেকট্রোড গ্লাসটি মেমব্রেনটি হচ্ছে 0.05 mm হচ্ছে যে পুরু হয় বিশেষ উপাদানের, যেমন হচ্ছে 72% সিলিকন অক্সাইড, 22% NO2 আর 6% হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড দ্বারা হচ্ছে কাঁচ তৈরি হয়। তো 72 সিলিকন 7 সিলিকন মিল আছে না, তো 72% হচ্ছে সিলিকন অক্সাইড। পিএইচ মিটারে তোমার গ্যাস ইলেকট্রোড ও নির্দেশকের ক্যালোমেল ইলেকট্রোড সমন্বয় হচ্ছে গঠিত একটা নিম্নরূপ লেখা হয় AG থেকে AgCl HCl এর কত, আর অজানা দ্রবণে তোমার 1K Cl Ag2Cl2 Ag এগুলো ইউজ হয়। আচ্ছা
এটা হচ্ছে শেষ, মানে মোটামুটি একটা শেষ ছক। একটু তোমাদেরকে পড়াই দিব, একদমই সোজা, কিছু তোমার মুখস্থ করতে হবে না, জাস্ট একটু হ্যাঁ ধৈর্য সহকারে শুনবা আর কি। আচ্ছা দেখো, আমরা হচ্ছে যে আমি যেভাবে পড়াই দিচ্ছি জাস্ট সেভাবে একটু মাথায় রাখবা। হ্যাঁ, আমরা যখন মাটি নিয়ে উদ্ভিদ শরীরতত্ত্ব অধ্যায়টাতে পড়ছিলাম তখন মনে আছে কিছু কথা বলছিলাম যে ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম 2+ আর সালফেট 2- আয়ন হচ্ছে তোমার স্লোলি হচ্ছে যে মাটি থেকে শোষিত হয়। তারপর K+ আর NO3- হচ্ছে দ্রুত শোষিত হয়। তারপরে কিছু মানে ম্যাক্রোমোল মাইক্রোমোলের নাম পড়ছিলাম MgK, ক্যাফে নাইস টপস দিয়ে। তারপরে তো এগুলা তো দেখো মাটিতে হচ্ছে তোমার এগুলো পাবা H+ আয়ন, K+ আয়ন, MgK, ক্যাফে নাইস টপ, N নাইট্রেট আয়ন মাটি আছে। তারপর দেখো F- তোমার মাটি আছে। তাহলে হচ্ছে মাটির কাজ শেষ। এবার বলি আমরা যে NH3 NH4+ এগুলো কি অ্যামোনিয়া রিলেটেড না? তো ওটা কি নাইট্রোজেন গঠিত বর্জ্য। তো নাইট্রোজেন গঠিত বর্জ্য তোমার কি মানে শিল্পে বা যে কোনো বায়ু দূষণ টূষণ করে, তো শিল্প বর্জ্যের পানি অথবা সামুদ্রিক পানিতে আমরা এগুলো পাবো। তো একটা জিনিস মাথায় রাখবো, পানিতে হচ্ছে দন্তন্য আছে না, দন্তন্যতে হচ্ছে N পাবা। হ্যাঁ, তো পানি বানানটা যেখানে যেখানে পাবা সেখানে N রিলেটেড কথাবার্তা পাবা, অথবা হচ্ছে যে কি পানি বানানটাতে পিও আছে তো পি পানি পানি এরকম কিছু পাবা। তো দেখো পানিতে N আছে, N তো হচ্ছে NH3 NH4+ NN আছে। এবার দেখো পানি বলছি না, পানি পানি F, দেখো পানীয় পানীয় পানীয়, তো পফ মিল আছে না সেটাই। তারপর দেখো ফসরাপ বলা যাবে, ফসরাপ ফসরাপ না বলে ফসরাপ, F ফসরাপ এটা। তারপর এদিকে আরেকটা আছে দেখো, পানি বলছিলাম দন্তন্য নাইট্রেট গ্যাসে। তারপর দেখো আমরা প্রাকৃতিক যখন কিছু বলতেছি তো হাইড্রোজেনটা হচ্ছে তোমার মেইন জিনিস না, প্রথম হাইড্রোজেন প্লাস H2O বানানটাতে Hটা তোমার মেইন লাগতেছে, মেইনলি লাগতেছে না। তো প্রাকৃতিক প্রকৃতিই তো মেইন, তো প্রাকৃতিক পানি হচ্ছে তোমার H+ আয়ন আছে। এবার ধরো রক্তের সিরাম, এটা তো আমরা জানি সিরাম K+। তো ধরো তোমাকে জিজ্ঞাসা করছে মদ, মদ ওটা ইংলিশ থেকে অ্যালকোহল না, অ্যালকোহল, তো অ্যালকোহল মানে সি আছে, তো কোহল বলার সময় কে একটা ফিল পাচ্ছে না, অ্যালকোহল। সি না, মানে তুমি স্পেলিংটা দেখো, কোহল বলার সময় ক একটা ফিল পাচ্ছে না, তো অ্যালকোহল ক, তো মদ ক্যালসিয়াম সরি পটাশিয়ামকে কে বলি না, কে ক মিল আছে না, তো মদে কি থাকে তোমার K+ আয়ন থাকে এটা। তারপর হচ্ছে যে কি সারের ওটা তো বুঝতেছই যে ক্যালসিয়াম, আমরা বলছিলাম যে পটাশিয়াম নাইট্রেট ওটা সার, এটা তো ইউজ। এবার দেখো আমরা আয়োডিন মাইনাস আয়ন নিয়ে পড়বো, মিল্ক আর হচ্ছে যে কি তোমার ফার্মাসিউটিক্যাল, এই দুটো বানান লেখার সময় দেখো মিল্কে আয় আছে, আইতে হচ্ছে আয়োডিন আয়ন, আর ফার্মাসিউটিক্যাল বানানটাতেও আয় আছে আয়োডিন আয়ন। তারপর দেখো ব্রোমিন, এটা আমরা বলবো না যে উদ্ভিদ উদ্ভিদ, মানে তুমি এটা কি পারো না, উদ্ভিদ এটা কি দেখো নাই, গাছ কি দেখো নাই, তোমাদের উদ্ভিদ এটাকে উদ্ভিদ বলা আর কি। তো একটু সম্মান দিয়ে কথা বলতেছি না, গাছ তো যেহেতু তোমার আমাদের সাল সংশ্লেষ প্রক্রিয়া খাদ্য উৎপাদন করে, একটা মেইন কাজ করতে, তো শস্য উদ্ভিদ এগুলো হচ্ছে ব্রো। তাহলে বাকিগুলো সবগুলো পড়ছি দেখো H রিলেটেড যা পাবা সবগুলোতে তুমি পানি পাবা। তারপরে পানি বানাতে দন্তন্য আছে, দন্তন্য NH3। এবার পানি পি আছে, পিতে হচ্ছে পি ফসফরাস ফসফরাস, ঠিক আছে। তো পানি রিলেটেড সবগুলো তুমি H পাবা, দেখছো HCO3- ওটাতে ভূপৃষ্ঠীয় পানি। তারপর H+ আয়ন যখন সিঙ্গেল বলতেছি তখন প্রাকৃতিক ধর্ম, আর ল্যাবরেটরিতে তো H+ এর ইউজ আছেই। তো মুখস্থ হয়ে গেছে তো না। আর রক্তের ওটা একটা হচ্ছে তোমার রক্তের সিরাম বললে K+ আয়ন, আর রক্ত তো তোমার কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন মানে তোমার একটা প্রবাহ রক্ত সঞ্চালনের একটা নিয়মই আছে, এটা তো আমরা জানি, তো মনে থাকবে তো না। আচ্ছা, তো পিএইচ ইলেকট্রোলাইট বা গ্যাস ইলেকট্রোড হলো আয়ন সিলেক্টিভ ইলেকট্রোড, এগুলো তো তোমাদেরকে পড়াই দিচ্ছিলাম। আচ্ছা আমরা ম্যাথগুলোতে চলে যাই, একটা ম্যাথ করাই দিই, তাহলে হচ্ছে তোমাদের জন্য সুবিধা হয় আর কি। তা এই ম্যাথটা একটু দেখো, যে এটা তোমার এমসিকিউতে আসার মতোই ম্যাথ, তো একদমই সোজা। লোহার পাত্রে তোমার কপার সালফেটের দ্রবণ রাখা যাবে কিনা একটা কোশ্চেন করছে, সাবজেক্টের মানে বিক্রিয়া থাকবে, সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত কিনা জিজ্ঞেস করছে। তো মানগুলো দিয়ে দিছে, ফেরাস 2+ থেকে ফেরাসে গেলে -0.44, মানে তোমার সবগুলো বিজারণ মান দিছে। তারপর কপার 2+ থেকে কপারে গেলে হচ্ছে 0.34। তো মেইনলি জিনিসটা কি হয়, এমজিকে মানে এমজিকে ক্যাফেবল নাইস তো 3, কেনাকে মেগাইবার এলো যেন ফিরে পাবে শোনা, হাই কালো হাজি হাজি পেটাবে আমার। নিচের দিকে গুলো তোমার ক্যাথোডে ইউজ হবে, আর উপরের দিকে গুলো কি অ্যানোডে ইউজ হবে। তো ফেরাস থেকে ফেরাস 2+ ইলেকট্রন অ্যানোডে জানান ঘুরতেছে, আর কপার 2+ থেকে দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার হচ্ছে। মেলে ডিরেকশনটা কি ফেরাস প্লাস কপার 2+ হচ্ছে যে কি তোমার ফেরাস 2+ কপারে নিয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে তোমার কি নিয়মটা হচ্ছে ফেরাস ফেরাস সালফেট, মাঝখানে একটা তোমার রিয়াকশন দেখানো অ্যানোড, তারপর হচ্ছে তোমার যেহেতু লবণ সাথে ইউজ হবে তাই দুইটা দ্বিদণ্ড দিছে। এরপর কপার 2+ থেকে তোমার কপার হচ্ছে, এটা হচ্ছে ক্যাথোড। তো মেনলি কি হয় ইনট সেলের, আমি এটা এই জিনিসটা চিন্তা করতাম, অ্যানোডে জারণ ঘটে ক্যাথোডে বিজারণ ঘটে, জাস্ট যোগ করে দিবা। অ্যানোডে জারণ মানে কি ইনট ফেরাস থেকে ফেরাস 2+, দেখো 0 থেকে 2 হয়েছে, তাহলে কি ইলেকট্রন মানে তোমার সংখ্যাটা বাড়ছে না, তাহলে হচ্ছে জারণ হয়েছে। তারপর কপার 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে
কপার 0 হয়ে গেছে। তো কি হচ্ছে, তোমার বিজারণ হচ্ছে যেহেতু কমতেছে। তো আমরা বলছিলাম যে কি দেখছিলাম যে ফেরাস 2+ থেকে ফেরাসে গেলে -0.44 হয়, কিন্তু যেহেতু আমি ফেরাস থেকে ফেরাস 2+ নিয়েছি, উল্টা নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাসটা কি পজিটিভ মান হয়ে যাবে 0.44 প্লাস, আর এদিকে দেখো কপার 2+ থেকে কপারের মানটা 0.34, তো এটা হচ্ছে 0.34, তো জাস্ট যোগ করে দিব 0.78। তো যেহেতু পজিটিভ মান প্লাস 0.78 না, তাহলে এটা কি স্বতঃসূত্র, যেহেতু স্বতঃসূত্র কিন্তু হচ্ছে স্বতঃসূত্র, তাই হচ্ছে যে এটা কি কপার সালফেটের সংরক্ষণ করা যাবে না, এই হচ্ছে কথা। তো বুঝছো তো না, মানে মেনলি লোহার পাত্রে হচ্ছে কপার সালফেটকে আমরা সংরক্ষণ করতে পারবো, যেহেতু স্বতঃসূত্র বিক্রিয়া, তাহলে তো তোমার হচ্ছে যে কি মানে পাত্রটা ক্ষয় থাকবে না। তো এই হচ্ছে কথাবার্তা। তো এরই মাঝে আমাদের অধ্যায় 4টা শেষ হলো, আলহামদুলিল্লাহ 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 আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপার শেষ। আমি চেষ্টা করবো এই 2-1 দিনের মধ্যে যদি সম্ভব হয়, মানে এই 2 দিনের মধ্যে আসলে তোমাদেরকে এমসিকিউ ক্লাসগুলো দিয়ে দেওয়ার, যতটুকু পারি দিয়ে দিব, যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলোর উপরই আসলে ক্লাস রেকর্ড করব। তো আল্লাহ হাফেজ, পিস।